দুই দিনের ঐতিহাসিক সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকে 13,500 শিক্ষক নিয়োগ। যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রবৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ, বললেন প্রেস সচিব। কেশবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়। রাখাইনে অপেক্ষমান লক্ষাধিক রোহিঙ্গা, নতুন ঝুঁকিতে বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশে প্রায় 13 বছর পর এলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। 2 দিনের ঐতিহাসিক সফরে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাই কমিশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ইসহাক দার, যেখানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আগামীকাল রোববার হবে মূল বৈঠক। একান্ত আলোচনা শেষে প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে, যেখানে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, মানুষের চলাচল সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে 5 থেকে 6টি চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অংশ হিসেবে ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সফর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 13,500 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান। তিনি বলেন, বর্তমানে 13,500 শিক্ষক পদ শূন্য রয়েছে। আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা সরকারের রয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমার বাড়ি হাওড়ে, আমি জানি বাস্তব অবস্থা কি। শুধু হাওড় নয়, দেশের চরাঞ্চল বা প্রত্যন্ত এলাকাতেও শিক্ষকরা থাকতে চান না, শহরে বদলি হতে চান। নিয়ম অনুযায়ী যেখানেই পোস্টিং সেখানেই থাকতে হয়, কিন্তু তদবির আর বদলির চাপে বাস্তবতা অন্যরকম। এসব সমস্যা ওপর থেকে সৃষ্ট। এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য বড় সুযোগ। শুল্ক 20% থেকে কমিয়ে আনার চেষ্টা চলছে। এর মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি বাড়িয়ে বাংলাদেশেও সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছাবে। তিনি জানান, শুরু থেকেই সরকার আত্মবিশ্বাসী ছিল এবং সঠিক প্রস্তুতি নিয়েই আলোচনায় অংশ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি লাভজনক চুক্তির পথে অগ্রগতি হয়েছে। শফিকুল আলম আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ মল্লিককে ছাত্র জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার মজিদপুর গ্রাম থেকে ছাত্র জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ শনিবার পলাশ কুমার মল্লিককে আদালতে প্রেরণ করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে 2019 সালে পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে 5 বছর দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কও ছিলেন। পলাশকে যুবলীগ নেতা মধ্যকুল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়। যশোরের 6টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ বিকেলে শহরে গণমিছিল বের হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহারে গিয়ে শেষ হয়। জেলা যুবদলের উদ্যোগে এই মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা সহ অন্যরা।
যশোরের কেশবপুরে এসএসসি 1982 ব্যাচের উদ্যোগে পানিবন্দী অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের ত্রিশা প্লাজায় 120টি পানিবন্দী পরিবারের মাঝে 500 টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসএসসি 1982 ব্যাচ এম.এ. খালেক, অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু সহ অন্যরা। যশোরের কেশবপুর উপজেলার 2 নম্বর সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইন্সপেক্টর সাইদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন পরিষদের 12 জন ইউপি সদস্য। তাদের দাবি, অভিযোগ দাখিলের পরও উপজেলা নির্বাহী অফিসার কোনো পদক্ষেপ নেয়নি। আজ দুপুরে প্রেস ক্লাব যশোরে তারা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। ইউপি সদস্যরা অভিযোগ করেন, গুরুতর অভিযোগ দেওয়ার পরও ইউনো কোনো তদন্ত শুরু করেননি বা আইনগত ব্যবস্থা নেননি, বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাষড়া চেকপোস্ট শ্রমিক ভবনে সভায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিশু সহ অন্যরা। আয়োজনে মৃত শ্রমিকদের পরিবার ও অবসরপ্রাপ্ত মোট 13 জনের মধ্যে 7,61,000 টাকা বিতরণ করা হয়। এবার বিনোদন জগতের সংবাদ। দক্ষিণের সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয় মাদুরাইয়ের জনসভায় বিজেপিকে আখ্যা দিলেন ফ্যাসিবাদী দল হিসেবে। তিনি ঘোষণা করেন, এই লড়াই কেবল রাজনীতির নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজয়ের অভিযোগ, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তাই এখনই রুখে দাঁড়ানোর সময়। তার দলের নীতি সমতা, ধর্মনিরপেক্ষতা ও ন্যায় বিচার, যা বিজেপির বিপরীত। বিজয়ের এই বক্তব্যে জাতীয় রাজনীতিতে ইতোমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে অন্তত 1 লাখ রোহিঙ্গা অপেক্ষায় রয়েছেন। তারা সুযোগ পেলে যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে। এতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক ও নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। রোহিঙ্গারা অভিযোগ করেছেন, জান্তা সরকারের মতোই আরাকান আর্মি তাদের নির্যাতন করছে, কেড়ে নিচ্ছে নাগরিক সনদ ও প্রয়োজনীয় দলিল। সম্প্রতি রাখাইনে পাওয়া গেছে একটি গণকবর, যেখানে শত শত রোহিঙ্গাকে হত্যা আলামত মিলেছে। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, গত 1 বছরে প্রায় 2 লাখ রোহিঙ্গা নতুন করে উখিয়া টেকনাফে আশ্রয় নিয়েছে। সীমান্তে এখনও লক্ষাধিক রোহিঙ্গা অপেক্ষায়, আর চলতি বছরের শেষ নাগাদ আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে বলে আশঙ্কা করছে প্রত্যাবাসন কমিশন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সতর্ক করে বলেছেন, সীমান্তে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। মাদক, অস্ত্র ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমারের সরকারের অবস্থান না বদলালে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। ফলে রাখাইনের এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।